দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। 1970-1971 বাংলাদেশে যখন একেবারে স্বাধীনতা সংগ্রাম চরম পর্যায়ে এসে গেছে এবং তারপরেই ভারতের সেনা ঢুকে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ বানিয়েছিল, আপনারা জানেন। সেই সময়গুলোতে পাকিস্তানের যিনি আর্মি জেনারেল ছিলেন বাংলাদেশের দায়িত্বে, পূর্ব পাকিস্তানের দায়িত্বে, সেই টিক্কা খান, তিনি ঠিক করেছিলেন যে হয়তো পূর্ব পাকিস্তান হাতছাড়া হতে চলেছে আমাদের। তাই তিনি ঠিক করেছিলেন যে বাংলাদেশি নারীদের গর্ভে, হিন্দু মুসলিম সমস্ত নারীদের গর্ভে এমন বীজ রোপণ করে যেতে হবে যাতে পরবর্তীকালে এই বাংলাদেশের যুব সমাজ পাকিস্তানকেই আব্বা বলে স্বীকৃতি দেয়। এই ঘটনা সবাই জানেন। এবং তারপরেই টিক্কা খানের নির্দেশে খান সেনারা লাখ লাখ বাংলাদেশি মহিলাদের ধর্ষণ করেছিল এবং পরবর্তীকালে তাদের সন্তানরা যে পাকিস্তানকেই বাপ বলে মেনে নিয়েছে সেটাও পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশে এতদিন আমরা বন্ধুভাগ্যে সন্তান লাভের কথা শুনেছিলাম, এবার এই প্রথম দেখতে পেলাম বন্ধুভাগ্যে পরমাণু অস্ত্র লাভ। বাংলাদেশ লাফাচ্ছে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ছাড়বে। সেটা কে দেবে? না পূর্ব পাকিস্তানকে দেবে পশ্চিম পাকিস্তান, মানে অরিজিনাল পাকিস্তান, যাদেরকে নিজেদের আব্বা বানিয়েছে, বন্ধু বানিয়েছে এখনকার বাংলাদেশ। ভাবুন একবার। আর অন্যদিকে আবার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন যে কিভাবে বাজারে বাংলাদেশি মহিলাদের আসা নিষিদ্ধ করা হয়েছে জামাতের তরফ থেকে। আর এবার একেবারে মাইক নিয়ে পাড়ায় পাড়ায় ঘোষণা হচ্ছে কোরআনই হচ্ছে সংবিধান। ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ। তালিবানি শাসনের চেয়ে কোনো অংশে কম নয়। ঠিক কি হচ্ছে? এবং বাংলাদেশি হুজুরদের এই কমেডি সার্কাস দেখে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মানুষ হেসে খুন হয়ে যাচ্ছে। দেখুন এই প্রতিবেদন শেষ অবধি, কিভাবে বাংলাদেশে বন্ধুভাগ্যে সন্তান লাভের পর বন্ধুভাগ্যে পরমাণু অস্ত্র লাভ। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জয় বাংলা স্লোগান লেখার অপরাধে বাংলাদেশে দুটো তাজা প্রাণ চলে গেল। জানা যাচ্ছে দুজনেই আওয়ামী লীগের সমর্থক। তারা দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিলেন, দুজনকেই খুন করে দেওয়া হয়েছে। চাপাইন বাবগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ মাসুন রানা, অপরজন হচ্ছেন মোহাম্মদ রায়হান। লুঙ্গি বাহিনী মারছে লুঙ্গি বাহিনীকে। মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ রায়হান খুন হয়ে গেলেন বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে। ছাত্রলীগের এই নেতা দুই তরুণ দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিল, যেটা বাংলাদেশের জাতীয় স্লোগান। 1971-এ এই স্লোগান তৈরি হয়, জয় বাংলা। শেখ মুজিবুর রহমান জাতির পিতার হাত ধরে এই স্লোগানের তৈরি হয়েছিল। স্লোগান লেখার অপরাধে জামাতের হাতে খুন হয়ে গেছিল এই দুই বাংলাদেশি তরুণ। কি অবিশ্বাস্য ব্যাপার নয়? কি ঘটছে বাংলাদেশে? বাংলাদেশি হুজুররা এবার পরিষ্কার বলছেন যে আমাদেরও পরমাণু অস্ত্র আছে, আমাদের বন্ধু আছে, তারা আমাদেরকে পরমাণু অস্ত্র দেবে। বিশ্বের ইতিহাসে মনে হয় এরকম কমেডি সার্কাস গোটা ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখেনি। বন্ধুভাগ্যে সন্তান লাভ হয়েছে বাংলাদেশে। আমরা জানি 71-এ খান সেনাদের খাটে যাদের জন্ম হয়েছে তাদের ছেলেপুলেরাই এখন ভারত বিদ্বেষ করছে। বেঈমান এবার মূর্খ। আর চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন সব ভারত থেকে যায়, তবু প্রতিদিন ভারতকে গালাগাল করছে। মানে এই ধরনের মূর্খ জাত পৃথিবীর ইতিহাসে দুটো নেই। এবার প্রাক্তন সেনাকর্তা তারাও এই মূর্খদের সঙ্গে গলা মিলিয়েছে। আপনারা আগেই দেখেছেন কিভাবে প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেবো, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবো, ওগুলো আমাদের দাবি জানাবো। এবার প্রাক্তন সেনাকর্তা অলি আহমেদ বলছেন একেবারে যেটা এই পৃথিবীতে কোনো দেশ করে না, পরমাণু বোমা ছেড়ে দেবো এমনটাই হুমকি দিচ্ছে। আর সেই পরমাণু বোমাটা কোত্থেকে আসবে? আমাদের বন্ধু দেশ আছে তাদের কাছ থেকে। প্রাক্তন সেনাকর্তা কি কমেডি সার্কাস করছেন? কত রকমের ছাগল আছে বাংলাদেশে। অলি আহমেদ কি বলছেন শুনুন আপনারা। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো ধরনের জুলুম করা হচ্ছে না।
এইবার যেভাবে দুর্গাপূজা করেছে, বাংলাদেশে বোধহয় গত 50 বছর 60 বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই। শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুর্বলতা আছে, হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে, তারা দুর্বল, এটা ভাবা মোটেও সঠিক হবে না। আমাদের যে যুব সমাজ, তাদের সংখ্যা প্রায় 12 কোটির মতো। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। তাহলে কি হবে? দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নিজেই বলছে যে গত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে ভারত। সেই ভারতেই আশ্রয় নিয়েছে হাসিনা। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে, তারা দিতেও রাজি আছে। অলি আহমেদ মনে হয় বাজারে আলু পটল কিনতে গেছে, ভারতের কাছে চাইছে চাল ডাল আলু পেঁয়াজ পাচ্ছে, পাকিস্তানের কাছে চাইবে 2টো পরমাণু বোমা দিয়ে দেবে বাজার থেকে কিনে। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। ভাবতে পারছি না যে বাংলাদেশের মূর্খ ছাগলগুলো তো যা তা বলছে, কিন্তু প্রাক্তন সেনাকর্তা যারা ভালো করেই জানে বাংলাদেশের শক্তি কি আর ভারতবর্ষের শক্তি কি, তারাও এরকম মূর্খের মতন কেন মন্তব্য করতে জানি না। এতটাই ধর্মান্ধ তারা। কতটা ধর্মান্ধতার মধ্যে ডুবে যাচ্ছে এই বাংলাদেশ। আপনারা দেখেছেন এর আগে কিভাবে মাইকে ঘোষণা করা হয়েছে যে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ ঘোষণা করা হলো, মহিলাদের কেউ কোনো বিক্রি বাটা করবে না। আর এবার পরিষ্কার মাইকে ঘোষণা করা হচ্ছে যে আমরা এখানে সবাই মুসলিম, আমাদের দেশে কোরআন অনুযায়ী সংবিধান তৈরি হবে, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ভালো করে দেখুন বাংলাদেশে ঠিক এই মুহূর্তে কি চলছে। পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকে আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি। আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না।
আমরা চাই আসুন আপনিও আমাদের এই কাতারে শরীক হয়ে জামাত ইসলামীর কাতারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অধ্যয়ন করব। আগামী দিনে এই কোরআনী সমাজ কায়েম করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। জয় বাংলা লেখার অপরাধে 2 বাংলাদেশি তরুণ খুন হয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? মোহাম্মদ ইউনূস একেবারে স্পিকটি নট। তাকে তো একদিকে দম দিয়ে ছেড়ে দিয়েছে আমেরিকা, আর অন্যদিকে দম দিচ্ছে জামাতি ইসলামী। কি করবে? নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনূস। প্রশাসন চালাতে গেলে যে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার যথেষ্ট নয়, এবার ইউনূস মিয়া পরিষ্কার বুঝতে পারছেন। অন্যদিকে আরাকান আর্মি লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এদিকে ভারত চুপ আছে। এত উস্কানিমূলক মন্তব্য শেষ অবধি গোটা বিশ্বের সামনে পরমাণু যুদ্ধের কথা ঘোষণা করছে মূর্খ বাংলাদেশিরা। কিন্তু ভারত জানে এই উস্কানিতে কথা বলে কিচ্ছু লাভ নেই। মূর্খরা বকছে, ওদিকে বকতে দিন। আমি আমার দেশকে কোথায় নিয়ে গেছি, যে দেশ এই মুহূর্তে আমেরিকা রাশিয়ার সঙ্গে বসে রয়েছে, তারা এইটুকু ছোট্ট মূর্খ বাংলাদেশি বেঈমানদের কথায় খুব একটা কিছু মনে করবে বা পাত্তা দেবে বলে মনে হয় না। তাদের যা বোঝাবার আন্তর্জাতিক দুনিয়ায় বুঝিয়ে দিয়েছে। আর বাংলাদেশি হুজুররা কি বলছে? সব অস্ত্র রাখা আছে কোথায়? মঙ্গল আর শনিতে রাখা আছে স্টেরয়েড হিসাবে। শুনুন বাংলাদেশি হুজুর কি বলছেন। ভারতের প্রতি আমার মেসেজ হলো, ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে। বাংলাদেশও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য ভারত, মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসন। তুমি ভাই শান্তিতে থাকো, তোমার দেশ নিয়ে, দিল্লি নিয়ে টানে আসা করার কোনো স্বপ্ন আমাদের নাই। তুমি তোমারটা নিয়ে থাকো, যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তো তোমারটা নিয়ে টান দেবো ইনশাআল্লাহ। এবং তোমার কোনো ফলো করো, তুমি যে বাহ্যিক উঠাই ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গল আর শনির বেল্টে হাজার হাজার কোটি মিটিওর অ্যাস্টেরয়েড ওখানে রেডি আছে। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা, পুরোপুরি তালিবানের শাসনের দিকে এগোচ্ছে। এখন 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প সরকার শপথ দেওয়ার পর বাংলাদেশের হাল কি হয় সেটাই এখন দেখার। তিনি ইউনূসকে খুব একটা পছন্দ করেন না, ফলে মোহাম্মদ ইউনূসের হাতে পড়ে এই বাংলাদেশ তাকে ডোনাল্ড ট্রাম্প কতটা সাপোর্ট করবে সেটাই এখন দেখার। অন্যদিকে মোহাম্মদ ইউনূস আবার গদিলবি হয়ে গেছে। 6 মাসের মধ্যে ভোট করানোর কথা ছিল, কিন্তু তার প্রশাসন বলছে 2025 ছেড়ে দিন, 2026-এর শেষের দিকে ভোট করাবো। অর্থাৎ আগামী 2 বছর ভোটই হবে না। 2 বছরের মধ্যে বাংলাদেশে এভাবে তালিবানি শাসন কায়েম হয়ে যাবে মোহাম্মদ ইউনূসের চোখের সামনে। শান্তিতে নোবেল পুরস্কার আছে এটা আমরা জানি, কিন্তু নোবেলে যদি কোনো অশান্তির পুরস্কার থাকতো তাহলে এই মুহূর্তে তার সবচেয়ে যোগ্য প্রাপক ছিল এই ইউনূস মিয়া। এখন আরাকান আর্মি মায়ানমার দখল করার পর ইউনূস মিয়ার লুঙ্গি ধরে কতটা টানাটানি শুরু করে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবার পর আদৌ এই ইউনূস মিয়ার লুঙ্গি নিজের জায়গায় থাকে কিনা সেটাই এখন দেখার। কিন্তু বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে তালিবানি শাসনের দিকে যাচ্ছে। অর্থাৎ তাদের বাপ পাকিস্তানকেও টেক্কা দিয়ে এরা একেবারে ঠাকুরদা আফগানিস্তান হতে চাইছে, যেখানে এখন তালিবানি শাসন চলছে। কি বলবেন আপনারা? আমরা কিন্তু ভরপেটটা কমেডি শুনছি। এত বড় কমেডি সার্কাস যে কোনো দেশের নেতারা তাদের শিক্ষিত ছেলে মেয়েরা বলতে পারে, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইছে না যে এরকম মূর্খ ছাগলও কোনো দেশে থাকতে পারে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের বাংলাদেশি কমেডি সার্কাস চেপে রাখতে দেব না।